হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ। আপনারা এই ধর্মঘটকে কিভাবে দেখছেন? আপনারা কালীগঞ্জে কোনো প্রতিবাদ বা কিছু? দেখুন, আমাদের আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এই হত্যার তীব্র নিন্দা করছি। এসএফআই ধর্মঘট ডাকবে না কি করবে তাদের ব্যাপারে, তারা আলাদা সংগঠন, আমরা তাদের নিয়ে বলতে পারি না। আমার নির্দেশে আমার প্রার্থী, আমরা জানি যে তারা ভোটার না, আমাদের সমর্থক না, তবুও সেই মায়ের কাছে, সন্তানহারা মায়ের কাছে গিয়ে দেখা করে এসে, সম্ভবত যে ঘটনা তার পরের দিনই দেখা করেছেন বা সেদিন দেখা করেছে, সেদিনই দেখা করেছেন। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, সেদিনই দেখা করেছে। আমার কর্মীকে আমি পাঠিয়েছি সেখানে। তারা আমাদের ভোটার নন, কিন্তু একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া, এটা রাজনীতি হতে পারে না। সে যে দলেরই সমর্থক হোক। উপনির্বাচন তো বিজেপিও জিতেছে গুজরাটে, কোথায় একটা পটকাও তো ফাটেনি, কারো তো জীবন যায়নি, কারো দোকান ভাঙা হয়নি, কিচ্ছু হয়নি। জয়ী বিধায়ক একবার জেলে পর্যন্ত পারলেন না। জয়ী বিধায়ক, সদ্য জয়ী, তিনি একবার ঘটনাস্থলে যেতেও পারলেন না, পরিবারের সাথে দেখাও করতে পারলেন না। দেখুন, এদের কাছ থেকে মানবিকতা আশা করাটা হচ্ছে মানে বৃথা আশা না করাই ভালো। চলো তাদের রাজনীতি কোনো রাজনীতি চলছে রাজ্যে, মানে এইবারে এই যে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতির রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথিন জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে? আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন? মহেশতলাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো, তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি? শেষ বাকিরা পরে আবার পরে এসে আপনাদের রথ নিয়ে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর উদ্যোগে পুরীর মহাপ্রসাদ 5 দিন ধরে বিতরণ করা হবে, বিভিন্ন জায়গায় তার রথ টানার কর্মসূচি। আপনাদের বিজেপির পক্ষ থেকে না, বিজেপি রথ করে না। দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমি হিন্দু, আমি অন্য ধর্মকেও সম্মান করি, আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি, এটাই স্বাভাবিক। আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না। তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে বলুক, কোনো অসুবিধা নেই। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টান দিই। এবার এখানে আছি, কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো। সেরকম বিরোধী দলনেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান। বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা। এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার, তো এর মধ্যে ক্ষতির কি আছে? প্রসাদ নাকি সুকান্তদা কলকাতার কাউন্সিলররা দাবি করছেন, প্রসাদের প্রচুর চাহিদা, তৃণমূলের কাউন্সিলররা দাবি করছেন দিয়ে খোলানো যাবে না, সে তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি, হালাল প্রসাদ আসছে, তো সেই নয়তো ডিমান্ড বাড়তে পারে। মেটিয়াবুরু যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয়। তবে ফিরহাদ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন। কিন্তু আপনি বলছেন যে যেখানেই থাকবেন সেখানেই আপনারা রথের দড়ি টানবেন, যাবেন, তাহলে দীঘাটা নিয়ে এত আপত্তি কেন, এত বিতর্ক কেন? কারণ দীঘার পেছনে রাজনীতি আছে, দীঘা তো মন্দির নয়। আমরা মন্দিরে গিয়ে রথের দড়ি টানি। মুখ্য সচিব বলছেন এটি একটি কালচারাল সেন্টার, জগন্নাথ কালচারাল সেন্টার, আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন? হয় এটা? আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে, যে খিলাফত কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে, ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া বলতে পারবেন? ওখানে পিঠের চামড়া তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওরা। চলুন। বেশিরভাগই স্থানীয়, তবুও মাত্র 5 জন গ্রেপ্তার 3 দিনের মাথায় ফুটছে কালীগঞ্জ। দেখুন, আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্টস বলে লেখা আছে। যদি এখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তৃণমূল ওয়ার্কার্স। মিসক্রিয়েন্ট আবার কি? মিসক্রিয়েন্ট কথার মানে হচ্ছে যাকে আমরা চিনি না, জানি না। চেনা অজানা এরকম তো বিষয় নেই, চেনা নেই নয়, অজানা এরকম তো বিষয় নেই। তৃণমূল সমর্থকরা বোমা মেরেছে, অ্যারেস্ট করা উচিত, এবং 24 জনকে অ্যারেস্ট করা উচিত। খুনের মামলা, ফাঁসি হওয়া উচিত এদের। একটা 9 বছরের ফুটফুটে মেয়ে, তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল, ফাজদামও পেয়েছে এরা। এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না, সেই জেলার এসপি অ্যান্সারেবল হবে না, মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না। দেখা যাচ্ছে পাকিস্তানের যেমন নাগরিক তেমন বাংলাতে ভোট পর্যন্ত দিয়ে ফেলেছে। বনগা, সোদপুর, পানিহাটি বিভিন্ন জায়গা ধরে রাস্তা। এটা এগিয়ে বাংলা মডেলের এটা নিদর্শন। মুখ্যমন্ত্রী তো এটাই চাইছেন। দেখুন, রাজ্যের প্রশাসক যেটা চাইবে সেটাই তো হবে। মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলতে পারছেন না লজ্জায়,
কিন্তু উনি মনে মনে চাইছেন পাকিস্তান থেকে এরকম আজাদ এবং বাংলাদেশ থেকে আজাদি যারা আছে সব চলে আসুক এপারে, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আজাদি দিয়ে দেবেন একদম। যা ইচ্ছে তাই করো, লুটপাট করো, মন্দির ভাঙো, ধর্ষণ করো হিন্দুদেরকে, ভোট দাও, ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার ব্যানার্জির ভাইপোকে জেতাও 7 লাখের যারা মার্জিনে যিনি গর্ববোধ করেন। কিন্তু তারা ভুলে যাচ্ছে যখন এই আজাদরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়ে যাবে, 50%-এর কাছাকাছি পৌঁছে যাবে, তখন কোনো ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রী হতে পারবে না। এসএফআই অভিষেক এর পক্ষ ব্যানার্জি থেকে বলছেন যে জেলায় পাহেলগাঁওয়ের ক্ষেত্রের জন্য কেন অমিত শাহ বা আইবি ডিরেক্টর পদত্যাগ করবেন না? আপনারা তো বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলেন আরজি করার সময়। দেখুন, আরজি কর হচ্ছে একটা রাজ্যের ইন্টারনাল ম্যাটার। আপনার প্রশাসন, আপনার এলাকা, সব জায়গায় পাকিস্তান থেকে কাশ্মীরে কে ঢুকবে, ভারতবর্ষের কোন স্বরাষ্ট্রমন্ত্রীটা কন্ট্রোলে থাকতে পারে? তাহলে তো ভারতবর্ষের শুরু থেকে আজ অব্দি সব স্বরাষ্ট্রমন্ত্রীর 10 বার করে পদত্যাগ করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউপিএ 1-এ সঙ্গী ছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কতবার পদত্যাগ করতো? তখন তো দিনে দুপুরে বোম বিস্ফোরণ হতো বিভিন্ন জায়গায়। আমরা সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি বোম বিস্ফোরণ বা অ্যাটাকের দিনে 3 বার জামা পরিবর্তন করতে, ড্রেস পরিবর্তন করতে। কোন মুখে এরা কথা বলে? নিজেদের দিকটা দেখো, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, ডিসপিউটেড ল্যান্ড, যেই জায়গাগুলোতে পোরাস বাউন্ডারি হয়ে আছে আপনারা জানেন, সেখানে ফেন্সিং করা সম্ভব নয়, লাইন অফ কন্ট্রোল, ভারত মেনে নিতে পারবে না সেটাকে তার সীমানা বলে। তো স্বাভাবিকভাবে সেটার সাথে আরজি করকে মেলাচ্ছেন। আরজি করের প্রতি ইঞ্চি তো রাজ্য সরকারের, কে ঢুকবে না ঢুকবে রাজ্য সরকারের হাতে, গেট আছে। কালীগঞ্জে এসএফআই জোকার আপনার ছবি কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে, হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোকার আপনাদের কেন মনে হলো? কেন এই ধরনের বিবৃতি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, যে ধরনের অসংলগ্ন কথাবার্তা বলছেন উনি, 7 লক্ষ ভোটে জেতার গর্ববোধ করছেন, এবং সবাই জানে বাচ্চা থেকে শুরু করে যে এই হিউজ পরিমাণ ভোটে জিততে গেলে কি করতে হয়। উনি বলছেন যে আমি জীবনেও 7 লক্ষ ভোটে ইচ্ছে নেই আমার জেতার কোনো। এইভাবে গণতন্ত্রকে হত্যা করে যদি জিততে হয় 7 লক্ষ ভোটে, তার থেকে হারাও ভালো। এইভাবে জেতার কোনো মানে হয় না। যেখানে তুলসী তলা ফেলে দিতে হয়, উপরে ফেলে দিতে হয়, ভেঙে দিতে হয় তুলসী গাছ, তুলসী তলা ভেঙে দিতে হয়, যেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়, যেখানে একজন শিক্ষক অধ্যাপককে গেলে তার তো গালি খেতে হয়, তার মাকে নিয়ে গালি শুনতে হয়, সেই ধরনের ভোটে 7 লক্ষ ভোটে জিতে কি করব? এ তো শ্মশানের শান্তি। তৃণমূলের নেতারা যদি বলেন যে তোলাবাজি করা যাবে না, তোলাবাজি বন্ধ করুন, উদয়ন গুহর মতো একজন নেতা বলছেন, সেটা কি অবাক করে নাকি সেটা রিয়ালিটি? দেখুন, রাজনীতিতে কিছু মানুষ আছেন যারা মাঝে মাঝে রাজনীতিতে জোকারের ভূমিকা পালন করতে, বা সার্কাসে যেরকম থাকে সেরকম ক্লাউনের ভূমিকা পালন করতে আসে। তো উদয়ন গুহ হচ্ছে বাংলার রাজনীতির, বিশেষ করে উত্তরবঙ্গ, বাংলার রাজনীতি বলা উচিত না, স্ট্যাটাসটা বেড়ে যাবে, ওই লেভেল নেই। উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহারের রাজনীতির হচ্ছে ক্লাউন। মাঝে মাঝে মঞ্চে এসে একটু গান নাচ করে যায়, অসুবিধা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষেত্রে বলছেন। হ্যাঁ, রাজ্যের ক্ষেত্রে, মানে পাপ্পুর পর আপ্পু। থ্যাংক ইউ।